জলবায়ু পরিবর্তনের বহুমুখী প্রতিক্রিয়ায় ক্ষতিগ্রস্ত নদীমাতৃক বাংলাদেশ। সচেতনতার অভাবকে দোষেন পরিবেশবিদরা। বৃষ্টি যখন হওয়ার কথা তখন না হয়ে অন্য সময় হলো, আবার যখন অল্প হওয়ার কথা তখন প্রচন্ড নামলো, আবার যখন হওয়ার কথা তখন হচ্ছে, আর চরম দুর্যোগ সেটাও একটা প্রতিফলন। উন্নত বিশ্বকে দায়ী করে পরিবেশের ভারসাম্য বজায় রেখে উন্নয়ন পরিকল্পনার পরামর্শ। যারা এর জন্য দায়ী তাদের তো বিশ্ব পর্যায়ে তাদের এগিয়ে আসতেই হবে। শিল্পোন্নত দেশগুলি তাদের ক্ষতিপূরণ যে বিষয়টা আছে সেটা তাদের এড়িয়ে চললে চলবে না। দেখছিলেন বিশেষ শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি মিজানুর রহমান খবির এবং আমি সাজিদ রাজু। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। হঠাৎ পাহাড়ি ঢল আর অতিবৃষ্টিতে সুনামগঞ্জের হাওর রক্ষা বাঁধগুলো ঝুঁকিতে। তলিয়ে যাচ্ছে বড় ফসল, সংস্কারে অনিয়মের অভিযোগ। বাঁধে থাকতে হলে দিতে হবে চাঁদা, অভিযোগ গাইবান্ধার ফুলছড়ি রসুলপুরের নদী ভাঙন কবলিত মানুষের, সোচ্চার পুলিশ। পেনশনভোগী শিক্ষকদের জীবনের শেষ আর্থিক সম্বলটুকু পেতে শেষ নেই ভোগান্তির। প্রশাসনিক জটিলতার পাশাপাশি দুর্নীতির অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস মন্ত্রীর। চট্টগ্রামের আউটার স্টেডিয়াম সুইমিং কমপ্লেক্স নির্মাণের উপযুক্ত নয়, মত নগর পরিকল্পনাবিদদের। পাল্টাপাল্টি অবস্থানে সাবেক ও বর্তমান মেয়র। সঙ্গীত শিল্পী লাকি আকন্দের প্রতি রাষ্ট্রীয় সম্মান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় নামাজে জানাজা শেষে নেওয়া হয়েছে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে। আকস্মিক পাহাড়ি ঢল আর প্রবল বর্ষণে সুনামগঞ্জের হাওর রক্ষা বাঁধগুলো কোনো কাজেই আসছে না। চোখের পলকেই তলিয়ে যাচ্ছে বড় ফসল। বাঁধ নির্মাণ ও সংস্কারে পানি উন্নয়ন বোর্ডের উপর ভরসা রাখতে পারছেন না স্থানীয়রা। দুর্নীতি ও অনিয়মের অভিযোগেরও শেষ নেই। সুনামগঞ্জ প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্রকে সঙ্গে নিয়ে নওশাদ আহমদ চৌধুরীর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। মার্চ মাসের শেষ দিকে হঠাৎ করে পাহাড়ি ঢলের সাথে প্রবল বর্ষণে হাওর রক্ষা বাঁধ ভেঙে 1,70,000 হেক্টর জমির কাঁচা ধান তলিয়ে যায়। এই ফসল হারিয়ে হাওরবাসী দিশেহারা হয়ে পড়লেও বাঁধগুলো নির্মাণ কিংবা রক্ষায় পানি উন্নয়ন বোর্ড তেমন উদ্যোগ নেয়নি। এই অনিয়মের চলছে তদন্ত। বন্ধ রাখা হয়েছে পিআইসি ও ঠিকাদারের বিল পরিশোধের কার্যক্রম। প্রকৃতি যদি আমাদের একটু ফেভার করে, ধানগুলো মানুষ কেটে নিতে পারবে, ক্ষতিগ্রস্ত আর হবে না। তো আমরা প্রাণান্তকরণ চেষ্টা করছি বাঁধটাকে সুরক্ষা করার জন্য। আসলে কোনো অনিয়ম হলে নিশ্চয়ই তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হবে। জেলা প্রশাসকের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি দুর্নীতি দমন কমিশন ঢাকা থেকে উপপরিচালকের নেতৃত্বে একটি দল মাঠের তথ্য সংগ্রহ করছেন। তথ্যটা আমরা অ্যানালাইসিস করার পরে আমরা একটা ডিসিশন আসতে পারবো যে আসলে এখানে দুর্নীতি কতটুকু হয়েছে বা হয় নাই। এদিকে স্থানীয় সংসদ সদস্য প্রতি বছর ফসল হানি থেকে কৃষকদের রক্ষার জন্য নদী ও হাওর খননের প্রতি পরামর্শ দেন। জলমহলগুলোতে পানি নিষ্কাশনের জন্য একটি ব্যবস্থাপনা রাখা দরকার, যাতে জলাবদ্ধতায় ফসল হানির ঘটনা না ঘটে। এবং আমরা সবসময় দাবি করে আসছি যে আমাদের সুরমা সহ যে নদীগুলো আছে, যেগুলো আমাদের পানির আধার, সেগুলোকে ক্যাপিটাল রেজিং এর আওতায় নিয়ে এসে নাব্যতা বৃদ্ধি করতে হবে অবশ্যই। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সুনামগঞ্জ এলাকার হাওরের একমাত্র ফসল বোরো ধান দ্বিতীয়বারের মতো পানিতে তলিয়ে গেছে। ফলে এ এলাকার মানুষ পড়েছে অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে। এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য পানি উন্নয়ন বোর্ডের ফসল রক্ষা বাঁধের স্থায়ী সমাধান চাচ্ছেন এলাকাবাসী। সুনামগঞ্জের দেখার হাওর থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। দর্শক, হাওরের মানুষের দুর্ভোগের খবর জানাতে এই মুহূর্তে সুনামগঞ্জের শনির হাওরে আছেন সহকর্মী ইকরামুল কবির। যাচ্ছি তার কাছে। ইকরাম,
রাজু, আমি এখানে যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে গিয়ে সুনামগঞ্জের যে দ্বিতীয় বৃহত্তর হাওর, তাহিরপুরের শনির হাওর। এই শনির হাওর যে ফসলগুলো হয়েছিল, একমাত্র ফসল বড় ফসল, এই রক্ষাগুলোর বাঁধের উপর দাঁড়িয়ে আছি। এই বাঁধটি রক্ষার জন্য মানুষ স্বেচ্ছাশ্রমে এই বাঁধটি রক্ষা করা হয়েছে। এখানে অভিযোগ রয়েছে যে পানি উন্নয়ন বোর্ডের এই বাঁধটি নির্মাণ করার কথা, কিন্তু পানি উন্নয়ন বোর্ড এই বাঁধটি নির্মাণ করেনি। তাহিরপুর, বিশ্বম্বরপুর, জামালগঞ্জ এই 3টি উপজেলায় বেষ্টিত এই হাওরটির 13,000 হেক্টর এই হাওরের আয়তন এবং 22,000 একর জমিতে এই বড় ফসল করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত আপনি দেখতে পাচ্ছেন রাজু, আমি যদি আপনাকে দেখাতে পাই, চেষ্টা করছি যে হাওরটার এই বাঁধটা ভেঙে অনেক জায়গায় পানি ইতিমধ্যে হাওরে ঢুকে গেছে এবং এই যে হাওরটাকে রক্ষা করার জন্য স্বেচ্ছাশ্রমে যে বাঁধটি নির্মাণ করা হচ্ছে, এগুলো এই উপজেলার চেয়ারম্যানের নেতৃত্বে বিভিন্ন মানুষ তাদের জীবন জীবিকার জন্য, 1.5 লাখ মানুষ এই হাওরের উপর নির্ভরশীল, তাদের জীবন জীবিকার জন্যই তারা এই হাওরটি রক্ষা করছে। আমি এখন আমাদের সাথে এখানে আছেন তাহিরপুর উপজেলার চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল। আমি আপনার কাছে জানতে চাইবো যে এই হাওরটি রক্ষা ক্ষেত্রে পানি উন্নয়ন বোর্ড অভিযোগ রয়েছে যে কোনো চেষ্টা করেনি। আমাকে আপনি বলবেন এই হাওরের ফসল রক্ষাতে আপনারা কি কি প্রচেষ্টা নিয়েছিলেন? আসলে পানি উন্নয়ন বোর্ডের কার্যক্রম সম্পর্কিত আপনাদের একটা আইডিয়া আছে, কিন্তু মূলত আসলে আমাদের এই হাওরে আমাদের সাধারণ কৃষক যারা আছে সকলে মিলেই হাজার হাজার শ্রমিক নিয়ে কিন্তু আমরা কৃষক নিয়ে আজকে আমাদের হাওরটাকে যতটুকু সম্ভব আমরা রক্ষা করতে পেরেছি। আসলে জানেন আমাদের এই তাহিরপুরের মানুষ, স্পেশালি এই উপজেলাটাই কৃষি নির্ভরশীল একটা উপজেলা। এই উপজেলার মানুষগুলি তাদের খাবার, তাদের চিকিৎসা, তাদের ছেলেমেয়েদের লেখাপড়া, ছেলেমেয়েদের বিয়ে শাদী থেকে শুরু করে সকল কিছু নির্ভরশীল আমাদের এই একটা কৃষির উপর। সেজন্যই আমি সবাইকে নিয়ে ঝাঁপিয়ে পড়ে আজও পর্যন্ত আমরা আছি। এটা আমাদের সাধারণ জনগণ স্বেচ্ছায় শ্রম দিয়েছে। আমি এই সকল জনগণ নিয়ে এই আজকে 20-22 দিন যাবৎ কন্টিনিউ আমরা হাওরে আছি। আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করে যাচ্ছি, কিন্তু সামান্যতম যদি আমাদের এই পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে সহায়তা করতো, এই হাওরের এই যে এখানে একটা কানেক্টরের কাজ ছিল কিন্তু কানেক্টর আসে নাই, সামান্যতম কিছু কাজ হয়েছে, সেটা হচ্ছে আমাদের পিআইসির মাধ্যমে। পিআইসি যারা আছে, আপনাদের আরেকটা শুভঙ্করের পাখি আছে, এটা আমাকে বলতেই হচ্ছে, আপনি যদি কাইন্ডলি একটু শুনেন। ধন্যবাদ চেয়ারম্যান সাহেব। যেটা শুনছিলেন আসলে যে অভিযোগগুলো আমরা ইতিমধ্যে শুনেছি, পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন দুর্নীতি অনিয়মের অভিযোগ উঠেছে। দুর্নীতি দমন কমিশন এই দুর্নীতি তদন্তে এসছে, জেলা প্রশাসকের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি করা হয়েছে। আসলে সবাই চাচ্ছে যে নিজের সারা বছরের একটি ফসল যাতে বাড়িতে তুলে, সেই জন্য এই এলাকার মানুষরাই চেষ্টা করছেন। এই উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে সবাই মাঠে নেমেছে এই হাওর রক্ষা বাঁধের। রাজু, এই ছিল তাহিরপুরের শনির হাওর রক্ষা বাঁধের উপর থেকে সর্বশেষ পরিস্থিতি। সুনামগঞ্জ থেকে হাওর অঞ্চলের দুর্ভোগের খবর জানাচ্ছিলেন সহকর্মী ইকরামুল কবির। বৈশাখের শুরুতে মাত্র আধা ঘন্টার বৃষ্টিতেই রাজধানীতে নেমে আসে চরম দুর্ভোগ। বৃষ্টির কারণে নগরীর মগবাজার, মালিবাগ, শান্তিনগর ও বেইলি রোড সহ বেশ কয়েকটি এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে চরম ভোগান্তিতে পড়েন নানা শ্রেণী পেশার মানুষ। সরকারি ছুটির দিন হলেও অনেক রাস্তায় পানি জমে যাওয়ায় বেসরকারি চাকুরিজীবীরা কর্মস্থলে যাওয়ার ক্ষেত্রে অসুবিধায় পড়েন। তবে স্কুলগামী শিক্ষার্থীদের নিয়ে সবচেয়ে বেশি বিপাকে পড়েন অভিভাবকরা। বেইলি রোডে পানি জমে যাওয়ায় সেখানে থাকা কয়েকটি স্কুলের শিক্ষার্থীদের অভিভাবকরা কোলে করে তাদের রাস্তা পারাপার করতে দেখা যায়। এ ধরনের জলাবদ্ধতায় ক্ষোভ প্রকাশ করে নগরবাসী এর জন্য দায়ী করেন সিটি কর্পোরেশন ও ঢাকা ওয়াসার উদাসীনতাকে। সমস্যা সমাধানে কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নেওয়ারও দাবি জানান তারা। বৃষ্টি, তার মধ্যে রাস্তা খোঁড়াখুড়ি, বাচ্চা নিয়ে খুব রিস্ক। আসলে মানে পরীক্ষা দেখে স্কুলে আসা, রাস্তা ভাঙ্গা, বিভিন্ন সমস্যার কারণে শান্তিনগরে সবসময় পানি থাকে, এটার কোনো সংস্কার হচ্ছে না। এটা একটু নিচে তো, এর জন্য এদিকে প্রায় পানি জমে থাকে, অনেক প্রবলেমে ফেস করতে হয় আমাদের। বেশি বৃষ্টি হলে হাঁটু পানির উপর হয়ে যায়। এখন এই যে টাকা চালু হয়ে যেতেছে, 30 টাকা রিক্সা ভাড়া, 60 টাকা তাও যায় না। ম্যানহোলগুলি বন্ধ থাকার কারণে পানি নিচে যায় না। ফ্লাইওভার করতেছে বা ড্রেন সংস্কার করতেছে, এতে কোনো যে ময়লাগুলো যে তুলতেছে তারা সেই ময়লাগুলি সাথে সাথে যে নিয়ে যাবে, তাহলে এই পানিটা জমে থাকে না এবং লোকের এ ধরনের দুর্ভোগ হয় না। সেই ময়লাগুলো আবার সেই শহরে গিয়ে বন্ধ হয়ে যায়। আজ বেলা 12টা থেকে আবারও চট্টগ্রামে শুরু হয়েছে প্রবল বৃষ্টি। নগরীর বিভিন্ন সড়কে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে বিপাকে পড়েছেন নগরবাসী। এই মুহূর্তে আগ্রাবাদ এলাকায় আছেন রিপোর্টার কমল দে, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। কমল,
ধন্যবাদ কবির। গতকালকে প্রবল বর্ষণের পর এবং সাথে জোয়ারের পানি ঢুকে যাওয়ার পর যে নগরীতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল, আমরা দেখেছি সন্ধ্যার পর থেকে কাটতে শুরু করেছিল, বিশেষ করে মধ্যরাতের পর নিচু এলাকাগুলি পানি ভাটার পানির সাথে নেমে যায়। কিন্তু এখন দেখতে পাচ্ছি হঠাৎ আগ্রাবাদ যে সিডি আবাসিক এলাকা, একটি বিশাল একটা আবাসিক এলাকা, সেই এলাকায় কিন্তু অনেকটা স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বলেই মনে হচ্ছে। বিশেষ করে এখানকার স্থানীয় যারা বাসিন্দা রয়েছে তারা বলছে মহেশখালীর উপর যে একটা অপরিকল্পিত বাঁধ দেওয়ার কারণে মূলত এই সমস্যা সৃষ্টি হয়েছে এবং এখানে একটা স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, অর্থাৎ এখানে পুরো এলাকাটি হাঁটু থেকে কোমর সমান পানিতে তলিয়ে যাচ্ছে। বিশেষ করে আপনি দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থী যারা স্কুলের পরীক্ষার্থী ছিল, এসএসসি পরীক্ষার্থী পাশাপাশি রয়েছে বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, তাদেরকে কিন্তু এই পানি মারিয়ে এবং তাদেরকে স্কুলে পৌঁছতে হয়েছে। আগ্রাবাদ সিডি এলাকাটি বিশাল এলাকা, চিটাগং শহরে যে যতগুলো আবাসিক এলাকা রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় আবাসিক এলাকাটি হলো আগ্রাবাদ যে সিডি আবাসিক এলাকাটি। এই এলাকায় কিন্তু প্রায় 5 লাখ লোকের বসবাস রয়েছে। আর এই যে গতকাল দুটি দিনের যে বৃষ্টি, সে বৃষ্টির প্রেক্ষিতে কিন্তু এটি একটা স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বলে স্থানীয় অভিযোগ করছেন। তাদের অভিযোগ, আগে যখন মহেশখালীর উপর অপরিকল্পিত যে বাঁধটি নির্মাণ করা হয়েছে, সে বাঁধটি যখন ছিল না তখন জোয়ারের পানি প্রবেশ করলো, ভাটার সময় সে পানি নেমে যেত, বা বৃষ্টির পানি যদিও উঠে, বৃষ্টির পানি যদি জলাবদ্ধতা সৃষ্টি হতো আবার ভাটার পানি টান নেমে যেত। কিন্তু গত কিছুদিন ধরে কিন্তু সেই যে বাঁধটি অপরিকল্পিত বাঁধ, সে বাঁধের কারণে আর পানি নামছে না, অর্থাৎ একবার পানি যখন জোয়ারের পানি প্রবেশ করে সে সাথে বৃষ্টির পানি যুক্ত হয়, এই দুটি মিলে কিন্তু পুরো এলাকাটা একটি জলাবদ্ধতা। অর্থাৎ বিশেষ করে আমরা দেখেছি আগ্রাবাদ এই সিডি আবাসিকে যতগুলি রাস্তা রয়েছে, যতগুলি বাড়ি রয়েছে, সবগুলি বাড়ি কিন্তু নিচতলা এখন পানিতে নিমজ্জিত। আরেকটি বিষয় বলি, এই যে এই বিশাল আবাসিক এলাকা, সেই আবাসিক এলাকায় কিন্তু বেশ কিছু সরকারি অফিস রয়েছে, বিশেষ করে ইনকাম ট্যাক্স অফিস রয়েছে, বেশ কিছু ব্যাংক রয়েছে, বেশ কিছু সরকারি কর্মকর্তা, শীর্ষ কর্মকর্তাদের অফিস রয়েছে এই আগ্রাবাদ সিডি এলাকাতে। সেই অফিসগুলো আমরা দেখেছি আজ শনিবার বন্ধর দিন হলো নিচতলা কিন্তু পানিতে ডুবে আছে। অনেকগুলি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সবগুলি শিক্ষা প্রতিষ্ঠানের পানি অর্থাৎ নিচতলাগুলো পানিতে তলিয়ে আছে। তারা বলছে তারা যেন ভোগান্তি থেকে মুক্তি মিলছে না। অন্যান্য যে এলাকাগুলো রয়েছে, বিশেষ করে আমরা বলি ওয়াসা, জিএসসি, 2 নম্বর গেট, মুরাদপুর, সেই এলাকাগুলির পানি কিন্তু গতকালে নেমে গেছে। কিন্তু আজকে আমরা দেখেছি 12টার দিকে একটু প্রবল বর্ষণ হয়, সেই বৃষ্টির প্রেক্ষিতে একে তো সেই সাথে বৃষ্টির পানি তার সাথে যুক্ত হয়েছে যে জোয়ারের পানি গতকালকে প্রবেশ করেছিল, সে জোয়ারের পানি, এই দুই পানি মিলেই কিন্তু আগ্রাবাদ সিডিএতে একটু ভয়াবহ অবস্থা ধারণ করেছে। স্থানীয় যারা রয়েছে, বাসিন্দা রয়েছে, তাদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে। তো খুবই এখন পর্যন্ত আমার কাছে ছিল যে আগ্রাবাদ সিডি আবাসিক এলাকা যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে তার সর্বশেষ। টানা বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, এ বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী কমল দে। জলবায়ু পরিবর্তনের বহুমুখী প্রভাব পড়ছে ক্ষতিগ্রস্ত নদীমাতৃক বাংলাদেশের ওপর। অবশ্য এর জন্য বিশেষজ্ঞরা দায়ী করছেন উন্নত বিশ্বকে। একই সঙ্গে নদী, পরিবেশ ও জলবায়ু বিষয়ে গণসচেতনতার অভাবকেও দায়ী করছেন পরিবেশবিদরা। তারা মনে করেন পরিবেশের ভারসাম্য বজায় রেখেই উন্নয়ন পরিকল্পনা করতে হবে। রিপোর্ট আতিকুর রহমান তমালের। অকাল বন্যায় ভেসে গেছে জীবিকার অবলম্বন, পানির নিচে তলিয়ে যাওয়া সেই ধানে ধরেছে পচন, আর এতেই প্রাণ বাঁচানো হাওরে এখন টিকে থাকাই দায়। সুনামগঞ্জের এই দুর্যোগে দিশেহারা জেলে, কৃষক সহ নানা পেশার মানুষ। সুনামগঞ্জ ছেড়ে এবার চট্টগ্রাম আর ঢাকার দিকে তাকানো যাক। শহর বা দেশ বাঁচাতে যে পরিমাণ নদী ও খাল দরকার, তা ভরাটের কারণে কতটা দুর্ভোগ তা জানেন এই দুই শহরের মানুষ। জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন বৈশ্বিক উষ্ণতায় বরফ গলছে, বাড়ছে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা। উন্নয়নের নামে উন্নত বিশ্বের কারণে ধুঁকছে তৃতীয় বিশ্ব, যদিও ধরিত্রী বাঁচানোর দায় সবারই। বৃষ্টি যখন হওয়ার কথা তখন না হয়ে অন্য সময় হলো, সেটা একটা সময়ের ব্যাপার। আবার যখন অল্প হওয়ার কথা তখন প্রচন্ড নামলো, আবার যখন হওয়ার কথা তখন হচ্ছে। এই যে অগোছলতা, আমরা এটা জলবায়ু পরিবর্তন একটা প্রতিফলন, আর চরম দুর্যোগ সেটাও একটা প্রতিফলন। এই দুটো বাংলাদেশে এসে আমাদেরকে প্রচন্ড ক্ষতি করে। তার প্রধান উদাহরণ হচ্ছে এই মুহূর্তে আপনি যদি চিন্তা করেন আমাদের যে হাওর অঞ্চলে যেটা হয়েছে। ঝুঁকি যাতে না হয় তার জন্য যেমন আগাম প্রস্তুতির জন্য সবাইকে তৈরি থাকতে হবে। যদি ঝুঁকি হয়েই যায় তাহলে তার পরবর্তীতে তারা খাপ খাওয়ানোর যে কৌশলগুলি নেবে সেখানকার সাড়াটা খুব দ্রুত দিতে হবে। তারা বলছেন যুগের চাহিদার কারণে উন্নয়ন প্রয়োজন, তবে সেই উন্নয়ন যেন ধ্বংস না করে ধরিত্রীকে। কাজেই এগিয়ে আসতে হবে সরকার, বিশ্ব সম্প্রদায় এবং সাধারণ জনগণ। যারা এর জন্য দায়ী তাদের তো বিশ্ব পর্যায়ে তাদের এগিয়ে আসতেই হবে। শিল্পোন্নত দেশগুলি এটার মোকাবেলা করতে হলে সবার একসাথে এগিয়ে আসতে হবে। উন্নয়ন করতে হলে পরিবেশের একটা ইম্প্যাক্ট হবে, সেই ইম্প্যাক্টটা যত কমানো যায় খারাপ দিক, যত উন্নয়ন করা যায় ভালো দিক। তো সেই জন্য পরিকল্পনার প্রয়োজন এবং এই পরিকল্পনাটা সুচারুরূপে হতে হবে। এটাকে বর্তমানে বলা হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বা টেকসই উন্নয়ন।
প্রকৃতি বাঁচাতে 1970 সাল থেকে 22 এপ্রিল পালিত হয়ে আসছে বিশ্ব ধরিত্রী দিবস। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। জনগণের কাছে দায়বদ্ধতা নেই বলেই সরকার আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ভাওর এলাকাকে দুর্গত ঘোষণা করছে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে নয়াপল্টনে তার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক আলোচনায় একথা বলেন মির্জা ফখরুল। আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি কে ছাড়া নির্বাচন করা সরকারের জন্য সহজ হবে না। লেভেল প্লেইং ফিল্ড তৈরি হলেই কেবল নির্বাচনে যাবে বিএনপি। ওখানে আপনার মানুষ খুব কষ্টে আছে এবং এটাকে দুর্গত অঞ্চল ঘোষণা করে আগামী ফসল ওঠা পর্যন্ত ত্রাণ সাহায্য সামগ্রী দেওয়া, একই সঙ্গে ফসলের জন্য তাদেরকে অগ্রিম ঋণ দেওয়া এবং সুদমুক্ত ঋণ দেওয়ার কথা আমরা বলে এসেছি এবং যে ঋণ আছে সেটাকে মওকুফ করার জন্য বলেছি। আমরা নিবন্ধন বাতিল নিয়ে উই আর নট কনসার্ন। বিএনপিকে বাদ দিয়ে যদি তারা নির্বাচন করতে চায় করুক না, এত সোজা না তো। বিএনপি ইজ দ্য লার্জেস্ট পলিটিক্যাল পার্টি হিয়ার ইন দিস কান্ট্রি এবং এই পলিটিক্যাল পার্টিকে বাদ দিয়ে একটা নির্বাচন তারা করেছে যে নির্বাচনের কোনো লেজিটিমেসি তারা পায়নি। দুপুরের সময়ে আরো থাকছে। সরবরাহ ঘাটতির কারণে রাজধানীতে সপ্তাহ ব্যবধানে বেড়েছে সব ধরনের চালের দাম। মিল মালিকদের মজুদ প্রবণতায় সংকট সৃষ্টি করছে, অভিযোগ পাইকারদের। বৃষ্টি উপেক্ষা করে কিংবদন্তি সঙ্গীত শিল্পী ও ৭১-এর কণ্ঠসৈনিক লাকি আখন্দের মরদেহে শ্রদ্ধা জানিয়েছেন তারকা শিল্পী সহ সর্বস্তরের মানুষ। মুক্তিযোদ্ধা এই শিল্পীকে প্রদান করা হয় রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার। দ্বিতীয় জানাজা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে। বিকেলে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে। গতকাল সন্ধ্যায় রাজধানীর নিজ বাসায় মৃত্যুবরণ করেন ৮০ দশকে বাংলা সঙ্গীতের নতুন ধারা সৃষ্টিকারী লাকি আখন্দ। তার মৃত্যুতে সঙ্গীত অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। মাত্র ৬১ বছর বয়সে যিনি চলে গেলেন না ফেরার দেশে, আর কখনোই সুর, তাল আর লয় দিয়ে বাঁধা যাবে না তাকে। যে বিদায়ের ঘন ঘটায় বিষণ্ণ প্রকৃতিও তিনি লাকি আখন্দ। শেষ বিদায়ে তাকে জানানো হয় রাষ্ট্রীয় সম্মান। শোকের আবহ তাই কোটি ভক্ত শিল্পী অনুরাগীদের হৃদয়ে। যে গানগুলো আছে সেই গানগুলোর রয়্যালিটি যাতে বাবা পায়, এটা যাতে রাষ্ট্র থেকে একটা ব্যবস্থা করে দেয়। লাকি আখন্দ একলা নয়, লাকি আখন্দ একটা বাতি ঘরের মতো বাতি হয়ে থাকবে এবং তাকে বাঁচিয়ে রাখার জন্য সঙ্গীতকে বাঁচিয়ে রাখতে হবে এবং সঙ্গীতকে বাঁচিয়ে রাখতে পারলেই বাংলাদেশ গানের দেশ হবে। অপূরণীয় একটা ক্ষতি হলো দেশবাসীর এবং তার ভক্তরা অন্তত একজন গুণী সুরকারকে হারালো। তার কাছ থেকে বাংলাদেশ যা পেতে পারত সেক্ষেত্রে অপূর্ণতা রয়েই গেল। তবে যেটুকু তিনি সৃষ্টি করেছেন সেটিও কম নয়, সেটি আমাদের জন্য অনেক বড় পাওয়া। সেটুকুকে আমরা সংরক্ষণ করতে চাই। কিংবদন্তি এই সঙ্গীত শিল্পীর মরদেহে সকাল থেকেই শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ। রাজধানীর আরমানিটোলায় নিজ বাসায় প্রথম নামাজে জানাজা শেষে শনিবার সকালে তার মরদেহ নিয়ে যাওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে শ্রদ্ধা আর ভালোবাসায় প্রিয় শিল্পীকে বিদায় জানান সবাই। এরপর বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় জামে মসজিদে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। বিকেলে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে। যতদিন সুর থাকবে ততদিন সত্যদ্রোহ আর প্রেমে উচ্চারিত হবে তার নাম। নিজের সীমান্তের ওপারে অমর হয়ে থাকবেন লাকি আখন্দ। মৌসুমী মৌ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন দুপুরের সময়। দুরন্ত বাইসাইকেল, উড়ে চলো দুরন্ত গতিতে। সারা জীবন জাতির মাঝে শিক্ষার আলো ছড়িয়ে যাওয়া পেনশনভোগী শিক্ষকদের জীবনের শেষ আর্থিক সম্বলটুকু পেতে শেষ নেই ভোগান্তির। প্রশাসনিক জটিলতার পাশাপাশি রয়েছে দুর্নীতির অভিযোগ। স্বাভাবিক নিয়মে নড়ে না কোনো ফাইল। জটিলতা দেখা দিলেই লাল ফিতায় বন্দী হয়ে পড়ে আবেদনগুলো। প্রশাসনিক জটিলতা, দীর্ঘসূত্রতা, দুর্নীতি ও অনিয়মের কারণে পেনশন প্রাপ্তি দিন দিন দুরূহ হয়ে যাচ্ছে বলে মনে করেন শিক্ষক নেতারা। আর অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেন মন্ত্রী। বিস্তারিত সাদিয়া আফরিনের রিপোর্টে। কাগজ নাই, আজীবন কেউ দিতে পারবে না। তো এই কাগজ যখন নাই, তো আমাদের করণীয় কি? থানায় একটা জিডি করব। জিডি এখন করে নিয়ে আসছি, জিডির কপি দাখিল করেছি, মানবে না। না মানলে এখন আমি কি করব?
আমি কি ফাঁসি লাগাবো? 88 সালের বন্যায় স্কুল থেকে প্রয়োজনীয় কাগজ হারিয়ে যাওয়ায় 2012 সালের পেনশনের টাকা এখনো পাননি এই শিক্ষক। পঞ্চগড় থেকে আসা টাফ ব্যাপার। প্রায় 35 বছর পঞ্চগড়ের একটি সরকারি বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন তিনি। প্রথমে নিজে দুরবস্থার কথা জানালেও ক্যামেরা দেখেই এড়িয়ে যান তিনি। একই অবস্থা অবসরে যাওয়া অন্যান্য সরকারি শিক্ষকদেরও। অবসর তো ওগুলা পাইনি আমি। 2015 জুলাইয়ের বেতনটা আমি বর্ধিত স্কেলে পাবো, নতুন স্কেলে, সেটা আমি পাই নাই। বলছে 10,000 টাকা লাগবে, তা আমি 7,000 টাকা দিতে পারিনি, আমার কাজটা হয় নাই। আর এর চেয়েও করুণ অবস্থা বেসরকারি শিক্ষকদের। এখানে পেনশনের নাগাল পেতে একজন শিক্ষকের অপেক্ষা করতে হয় 4 থেকে 5 বছর। নানা জটিলতা কাটিয়ে সৌভাগ্যবান 2-1 টাকা পেলেও জীবদ্দশায় বেশিরভাগেরই কপালে জোটে না এই টাকা। একটা ইনসুলিনের দাম 1,000 টাকা। তো এগুলো আমরা কই থেকে পাই টাকা? এই বয়সে আমি এগুলা অবসর, এখন চাকরি নেই। সম্মানজনক পদে এরা কাজ করেন, এটা মুখে মুখে, বাস্তবে তো এর কোনো প্রতিফলন নাই। বেতন কম পেলেও জানতাম যে আমরা একটা ভালো প্রফেশনে আছি, কিন্তু পদে পদে আমরা ডিপ্রাইভড হয়েছি। সরকার যেভাবে যে সিস্টেমে দিচ্ছেন, আমরা সেই সিস্টেম নিতে বাধ্য হচ্ছি। উনি মারা গেছে, তারপরে আমরা ওনার টাকাটা পাবো না। এই সামান্য ফ্যাসিলিটিটুকু গভর্নমেন্ট আমাদেরকে দিবে না। এর কারণ হিসেবে সরকারের আন্তরিকতার অভাবকে দায়ী করলেন শিক্ষক নেতারা। আর সমস্যার কথা স্বীকার করে শিগগিরই সমাধানের আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী। এটা তো আমাদের শিক্ষার মান উন্নয়নে বিশাল অন্তরায় এবং এটা অমানবিক। শিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় এখানে আন্তরিকতার অভাব আছে এবং তাদের উদ্যোগের অভাব আছে। আমাকে কেউ প্রমাণ নিয়ে এখনই আসতে বলেন, আমি আজকের মধ্যে তাকে ব্যবস্থা নেব। টাকাটা আমরা কেউ আমার দিয়ে দিচ্ছে, গভর্নমেন্ট দিয়ে দিচ্ছে, বাক্সে বই রাখে দিচ্ছি না, এটা মোটেই না। দিতে হচ্ছে আমাদেরকে 150 কোটি টাকা। তো ওই টাকাটা আমরা পাবো কোথায়? এখন আমরা নতুন করে আবার এই টাকাটা সংগ্রহের জন্য নানা পদক্ষেপ নিছি। ভুক্তভোগীরা মনে করেন কর্মকর্তাদের সদিচ্ছা ও কর্তৃপক্ষের আন্তরিকতাই হতে পারে পেনশনের ভোগান্তি লাঘবের উপায়। সাদিয়া আফরিন, সময় সংবাদ, ঢাকা। বাঁধে থাকতে হলে চাঁদা দিতে হয়, দাবি পরিশোধে ব্যর্থ হলেই নেমে আসে অত্যাচার। এমন অভিযোগ গাইবান্ধার ফুলছড়ি রসুলপুরে বাঁধে আশ্রিত নদী ভাঙন কবলিত মানুষের। সময় সংবাদের মাধ্যমে বিষয়টি জানার পর চাঁদাবাজদের বিরুদ্ধে সোচ্চার হয়েছে পুলিশ। হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট, ছবি তুলেছেন ওবায়দুল ইসলাম। 4 দফা নদী ভাঙনে নিঃস্ব রাবেয়া বেগম দিনমজুর স্বামী আর সন্তানদের নিয়ে আশ্রয় নেন গাইবান্ধার ফুলছড়ি উপজেলার রসুলপুর বন্যা নিয়ন্ত্রণ বাঁধে। ব্রহ্মপুত্রে সব হারিয়ে রাবেয়ার মতো অনেকেই ছেলে মেয়েদের নিয়ে কোনো মতে এই বাঁধে মাথা গুজে আছেন। কিন্তু সব হারা নিরীহ এই মানুষগুলোকেও প্রতি বছর গুনতে হয় চাঁদা। 8 টাকা নেই, 8 টাকা নেই, 8 টাকা। আমরা গরিব মানুষ তো, হ্যাঁ না, 5,000, 10,000, 5,000, 10,000 সমানেই নিচ্ছে। 8,000 টাকা শতক হিসাবে আমাকে টাকা দাও। তা আমরা কইছি বলে বাবা আমরা 8,000 টাকা শতক হিসাবে নিবের বাবা নেই, যদি আমার টাকা থাকতো তাহলে অন্য ঠাই যেতাম আমি। স্ত্রী সন্তানদের পেটের খাবার কেটে গতর খাটা এই মানুষগুলো 5 বছর ধরে চাঁদাবাজদের দাবি পূরণ করছে। তারপরও চাহিদা মেটাতে ব্যর্থ হলেই শুরু হয় অত্যাচার, নির্যাতন। গুন্ডা সুন্ডা নিয়ে আসি, ওই যে বছরে বছর টাকাগুলো দেই, ওই দেওয়ার পরও আমার ঘর অত্যাচার করে। ওই জন্য আমরা ভয় করি। খারাপ খারাপ ভাষা বলে, কথা বলে, জিল্লা ভাষা বলে, আর কথা বলা যায় না। শোকের স্মোকের যত কিছু ছিল সব ভাঙড়ি চুরি আটো করে সেই জিনিস জানা সব ইয়ে করে কাটি টাটি থুয়ে চলে গেছে। পানি উন্নয়ন বোর্ড বলছে বাঁধে আশ্রিতদের কাছ থেকে চাঁদা তোলার কোনো নিয়ম নেই, আর চাঁদা নেয়ার বিষয়টি অস্বীকার করে অভিযুক্ত সবুজ। অন্যদিকে সময় সংবাদের মাধ্যমে বিষয়টি জানার পর সোচ্চার হয়েছে পুলিশ। এটা একটা পুরোপুরি অযৌক্তিক, তারা এটা করতে পারে না, এটা অন্যায়। এইটার বিরুদ্ধে অবশ্যই একটা ব্যবস্থা নেওয়া উচিত। এটা তো আমি বলতে পারি। আপনি সবুজ না? জি। আপনার বাবার নাম খোকা না? জি। আপনার বাবা ছেলেই তো টাকা নেন, এটা তো তারা বলছে, অভিযোগ করতেছে। বাবা ছেলেই নেই, ওখানে আমার জায়গা নয়, তা আমি কেন নেব? আমার যেটুকু অংশ আমি তো সেইখান থেকেই নেই ভাই। গত নম্বর কয়েকজন সহ আসামি করা হয়েছে, আমরা তাদেরকে গ্রেপ্তারের ব্যবস্থা করতেছি এবং ভবিষ্যতে যাতে এই ঘটনা পুনরাবৃত্তি না হয় এই জন্য কঠোর ব্যবস্থা না হয়। বাঁধে আশ্রিতদের কাছে চাঁদাবাজির ঘটনায় গত মঙ্গলবার অভিযুক্ত সবুজ ও খোকা মিয়া সহ অজ্ঞাত 12 জনের নামে ফুলছড়ি থানায় একটি মামলা দায়ের হলে ওই দিনই খোকা মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। দুপুরের সময় আরো থাকছে। আফগানিস্তানের উত্তরাঞ্চলে সামরিক ঘাঁটিতে হামলায় 140 সেনার মৃত্যু, আহত অনেকে। তালেবানের দায় স্বীকার। চট্টগ্রামের আউটার স্টেডিয়াম সুইমিং কমপ্লেক্স নির্মাণের জন্য যে জায়গা নির্ধারণ করা হয়েছে তা উপযুক্ত জায়গা নয় বলে মনে করেন নগর পরিকল্পনাবিদ ও ক্রীড়া সংগঠকরা।
আর সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী ও বর্তমান মেয়র আজম নাসিরের মধ্যে সুইমিং কমপ্লেক্স নির্মাণের পক্ষে বিপক্ষে চলছে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। নগরীতে এমনিতেই খেলার মাঠের সংখ্যা খুবই কম, যা আছে তাও বছরের বিভিন্ন সময় নানা ধরনের অনুষ্ঠান আয়োজনে ব্যস্ত থাকে। নগরীর জাম্বুরি মাঠে পার্ক নির্মাণের কাজ শুরু হয়েছে অনেক আগেই। এছাড়া পোলো গ্রাউন্ড আউটডোর স্টেডিয়ামে বছরের বেশিরভাগ সময় অনুষ্ঠিত হয় বিভিন্ন ধরনের মেলা। সেক্ষেত্রে দিনে দিনে তরুণ প্রজন্মের জন্য কমে আসছে খেলাধুলার উন্মুক্ত স্থান। এই বাস্তবতার মধ্যেই জেলা ক্রীড়া সংস্থা তাদের নিজস্ব জায়গা আউটডোর স্টেডিয়ামে অর্ধেকেরও বেশি জায়গা নিয়ে নির্মাণ করছে সুইমিং কমপ্লেক্স। তবে সুইমিং কমপ্লেক্সের জন্য এটি আদর্শ জায়গা নয় বলে মনে করেন নগর পরিকল্পনাবিদ। জায়গাটা সঠিক হয়নি সিদ্ধান্তটা, কারণ আউটডোর স্টেডিয়াম ছাড়া এমনিতেই আমাদের বাচ্চাদের খেলাধুলার কোনো জায়গা চিটাগং শহরে নেই বললে চলে। আর মাঠ সংকটের কারণে জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করার মতো খেলোয়াড় বর্তমানে তৈরি হচ্ছে না বলে মনে করেন এই ক্রীড়া সংগঠকরা। এখান থেকে নান্নু, নোবেল, আকরাম খান, মুর্শেদ এদের মতো ক্রিকেটার উঠে আসছে। জিমনেশিয়ামের ওখানে একটা মাঠ ছিল, ওখানে আমরা খেলছি। সুইমিং পুল করেও অসুবিধা নেই, কিন্তু আমাদের মাঠ এ মাঠে দীর্ঘদিন ধরে বিজয় মেলার আয়োজন করা হচ্ছে। এর থেকে আয়ের অর্জিত অর্থ দিয়ে গরিব মুক্তিযোদ্ধাদের সাহায্য করা হয় বলে জানান সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী। সেই টাকা ফান্ডে থাকে, ব্যাংকে থাকে, আছে, সেগুলি বিভিন্ন কাজে খরচ করি আমি। কয়েকজন অসুস্থ হয়ে গেছে, সে আমার দল করে না, সে বিপদে আছে, তাকেও টাকা দেওয়া যাবে। ওখানে টাকা হিসেব তো আছে, ব্যাংকের চেকের মাধ্যমে টাকাগুলি যায়। তবে মেয়র বলেন বিজয় মেলা চাইলে যেখানে ইচ্ছা করা যাবে, সুইমিং কমপ্লেক্স যেখানে সেখানে করা যাবে না। 7-8টাও একটা পার্ট। বাংলাদেশের যতগুলো ফেডারেশন ডিসিপ্লিন আছে, এটাও ওয়ান অফ দ্য ডিসিপ্লিন। যারা কথা বলছেন আমার মনে হয় খেলাধুলা সম্পর্কে ওদের কোনো ধারণা নেই। সুইমিং কমপ্লেক্সের কাজ শুরু হওয়ার পর থেকেই এর বিরোধিতা করে আসছিল মহিউদ্দিন চৌধুরীর অনুসারী মহানগর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। জাতীয় রাজস্ব বোর্ড রাজস্ব আহরণে অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ নজিবুর রহমান। ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অডিটোরিয়ামে আয়কর ও ভ্যাট নিয়ে আয়োজিত এক কর্মশালায় এনবিআর চেয়ারম্যান একথা বলেন। তবে কত রাজস্ব আহরণ হয়েছে সে তথ্য দেননি তিনি। এনবিআর চেয়ারম্যান বলেন, আগামী বাজেট হবে ব্যবসা, বিনিয়োগ ও শিল্প বান্ধব। 1 জুলাই থেকে নতুন ভ্যাট আইন কার্যকরে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে জানিয়ে তিনি বলেন, একটি যুগোপযোগী প্রত্যক্ষ কর আইন প্রণয়নে খসড়া তৈরি করা হচ্ছে। কর্মশালায় ঢাকা চেম্বার অফ কমার্সের সভাপতি আবুল কাশেম খান আয়কর বিবরণীতে ভ্যাটের তথ্য দেওয়ার একটি ঘর রাখার প্রস্তাব করেন। এক্ষেত্রে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠানকে কর ছাড় দেওয়ার বিষয়টি নীতিমালায় আনার আহ্বানও জানান তিনি। আপনাদের সহযোগিতায় আমরা রাজস্ব আহরণে অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে আমরা উচ্চতর পর্যায়ে পৌঁছেছি এবং আমাদের প্রবৃদ্ধি খুবই আকর্ষণীয়। সর্বক্ষেত্রে যাতে ব্যবসা, বিনিয়োগ এবং শিল্প বান্ধব একটা রাজস্ব ব্যবস্থা চালু থাকে সেটা নিশ্চিত করা, কর্মসংস্থান সৃষ্টির যেসব ক্ষেত্র আছে সেসব ক্ষেত্রে বিশেষ সহায়তা প্রদান করা, এই বিষয়গুলো নিয়ে আমরা নতুন বাজেটের দিকে ধাবিত হচ্ছি। রানা প্লাজার দুর্ঘটনায় আহত প্রায় 43% শ্রমিক এখনো বেকার। সকালে রাজধানীর ব্র্যাক সেন্টার ইনে বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান অ্যাকশন এইডের জরিপ প্রতিবেদনে এই তথ্য উঠে আসে। রানা প্লাজায় আহত 1403 জন শ্রমিক ও মৃত 607 শ্রমিক পরিবারের উপর এই জরিপ করা হয়। এতে বলা হয় 57% শ্রমিক বিভিন্ন কাজে যুক্ত হলেও এখনো তারা শারীরিকভাবে অসুস্থ এবং বেশিরভাগেরই কোনো সঞ্চয় নেই। দুর্ঘটনার পর বিভিন্নভাবে শ্রমিকরা সাহায্য পেলেও তা ছিল সমন্বয়হীন ও অপরিকল্পিত। ফলে চিকিৎসা সেবা পেতে ও জীবনমান উন্নয়নে হিমশিম খেতে হচ্ছে তাদের। এই অবস্থায় ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনায় সরকার, মালিক ও ক্রেতা প্রতিষ্ঠানগুলোকে সমন্বিত পদক্ষেপ নেয়ার পরামর্শ দিয়েছেন বক্তারা। এছাড়া এখনো যারা চিকিৎসা সেবা চালিয়ে যেতে পারছেন না তাদের জন্য একটি চিকিৎসা কার্ড করে দেওয়ার সুপারিশ তুলে ধরেন তারা। কোথাও 5,000, কোথাও 40,000, কখনো 10,000, কিন্তু ওনাদের কিন্তু সার্বিকভাবে পরিকল্পিতভাবে কিন্তু ওনাদের পাশে কিন্তু দাঁড়ানো হয়নি। হিসেবটি যেভাবে করা হয়েছিল আর এখন যেভাবে তাদের শুশ্রূষার জন্য যে টাকাটি ব্যয় করতে হচ্ছে সেটি অনেক বেশি, এবং আমাদের গড়পড়তা হিসেবে প্রায় প্রতি মাসে এই ধরনের আহত শ্রমিকদের ট্রিটমেন্টের জন্য প্রায় 3,500 টাকা করে খরচ হচ্ছে। সরকার এরকম একটা ব্যবস্থা করে দিতে পারেন যে আহত শ্রমিকরা একটি
কার্ড ব্যবহার করবে এবং সেই কার্ড নিয়ে সংশ্লিষ্ট এলাকার সরকারি হাসপাতালে গেলে তারা বিনামূল্যে তার যে ট্রিটমেন্ট সেই ট্রিটমেন্টের সাপোর্ট পাবে। সরবরাহ ঘাটতির কারণে রাজধানীর পাইকারি বাজারে দফায় দফায় বাড়ছে চালের দাম। এক সপ্তাহের ব্যবধানে আবারও সব ধরনের চালের দাম কেজিতে 2 টাকা পর্যন্ত বেড়েছে। পাইকারদের অভিযোগ, মিল মালিকদের অতিরিক্ত মজুত প্রবণতাই সংকট সৃষ্টি করছে চালের বাজারে। এ অবস্থায় মিলগুলোর উপর নজরদারি না বাড়ালে বড় মৌসুমের নতুন চাল বাজারে আসার পরও বাজার নিয়ন্ত্রণে আসবে না বলেই মনে করছেন পাইকাররা। আর মাত্র কদিন বাদেই উঠতে শুরু করবে বড় মৌসুমের ধান। স্বল্প আকারে এরই মধ্যে বাজারে আসতেও শুরু করেছে আগাম ধানের চাল। তবে এতে স্বস্তি আসছে না পাইকারি পর্যায়ে, নিশ্চয়তা মিলছে না চালের দাম কমারও। গেল কয়েক সপ্তাহের ধারাবাহিকতায় চলতি সপ্তাহেও মিনিকেট, 28, গুটিসন্না ও পাইজাম সহ সব ধরনের চাল বিক্রি হচ্ছে বাড়তি দামে। মিনিকেট চাল 50 টাকা থেকে 52 টাকা এর ভিতরে বিক্রি করতেছি, আর 28, 44, 43। গত সপ্তাহের তুলনায় 1 টাকা বা 2 টাকা বাড়তি। ধান যারা স্টক করে রাখছে তো ওনাদের কাছে যতটুকু আভাস পাইছি তাতে নতুন চাল সামনে আসলেও তেমন একটা দাম কমবে বলে আমাদের ধারণা হচ্ছে না। নিত্যপণ্যের বাজার ঘুরে দেখা গেল পবিত্র রমজান মাসকে সামনে রেখে আড়তগুলোতে পেঁয়াজ, রসুন, আদা ও আলুর পর্যাপ্ত মজুদ রয়েছে। দেশি পেঁয়াজ ও আমদানি করা রসুন বাদে স্থিতিশীল রয়েছে অন্যান্য নিত্যপণ্যের দাম। দেশি পেঁয়াজের বাজার একটু 1-2 টাকা বাড়ছে, যেটা ছিল আপনার 22-23 টাকা, এই মালটা বেশি 25-26 টাকা। এই বছর রমজানে বাড়ার কিছু দেখি না। আদা, রসুন, পেঁয়াজ এগুলো আমাদের স্টক আছে। মুদি পণ্যের মধ্যে দেশি মসুর ডালের দাম কেজিতে 2 থেকে 3 টাকা বেড়েছে। কমেছে চিনির দাম। ছোলার পাশাপাশি স্থিতিশীল রয়েছে খোলা ও বোতলজাত সয়াবিনের দাম। মসুর ডাল ভালোটা সেটা আমরা বিক্রি করতেছি আপনার 101 টাকা থেকে শুরু করে 102 টাকা বিক্রি করতেছি। ছোলা আমাদের এখানে বিক্রি হচ্ছে আপনার 68 টাকা থেকে শুরু করে আপনার 72 টাকা পর্যন্ত। চিনির দাম প্রতিদিনই বস্তায় 2-4 টাকা, 5 টাকা, 10 টাকা কমে বিক্রি করতেছিল 2880 টাকা বস্তা। মশলার বাজারে জিরার দাম কেজিতে বেড়েছে 10 টাকা। মানভেদে বিক্রি হচ্ছে 340 থেকে 360 টাকা কেজি দরে। তবে স্থিতিশীল রয়েছে এলাচ, দারুচিনি ও লবঙ্গ সহ অন্যান্য মশলার দাম। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। লাভজনক ফসল হিসেবে গ্রীষ্মকালীন টমেটো আবাদ করে দাম না পেয়ে হতাশ দিনাজপুরের টমেটো চাষিরা। এতে লোকসান গুনতে হচ্ছে তাদের। তাই সরকারিভাবে ন্যায্য মূল্য নিশ্চিতের দাবি জানিয়েছেন কৃষকরা। ব্যবসায়ীদের চাহিদার তুলনায় আমদানি বেশি হওয়ায় দাম কম। পাশাপাশি বেড়েছে যানবাহন ভাড়া। গোলাম নবী দুলালের তথ্য ও মঞ্জিত আলম শিমুলের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দেশের উত্তরাঞ্চলের সর্ববৃহৎ গ্রীষ্মকালীন টমেটোর উৎপাদক দিনাজপুর। জেলার সদর, ফুলবাড়ী, চিরিরবন্দর, বিরল, কাহারোল, বোচাগঞ্জ সহ বিভিন্ন উপজেলায় ব্যাপক গ্রীষ্মকালীন নাভি জাতের টমেটো চাষ হয়। ইতোমধ্যে বাজারে উঠতে শুরু করেছে টমেটো। প্রতি মৌসুমে দিনাজপুর জেলার কাউগা, গাবুড়া ও পাঁচবাড়ি বাজার থেকে কয়েক কোটি টাকা টমেটো বেচা কেনা হয়। এসব টমেটো যায় ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন এলাকায়। জানুয়ারির শেষে এই টমেটো আবাদের পর ক্ষেত থেকে তা তোলা হয় মার্চ মাসের শেষের দিকে। কৃষকরা বলছেন, গত বছরের তুলনায় এবারে দাম অনেক কম। ফলন ভালো হলেও উৎপাদন খরচই উঠছে না। আমাদের যে টাকা খরচ হয় তার তুলনায় আমরা কিন্তু বাজারে সেই দাম পাচ্ছি না। 100 জনের ভিতর 95 জনই এবারে লুজার, কারো টাকা আসবে না। সার, বিষ, কীটনাশক, লেবার, এভাবে কিন্তু টমেটো যে দাম আমাদের পোষাবে না। আমরা কৃষকরা মরে গেছি এবার। দেশের বিভিন্ন স্থান থেকে আসা টমেটো ব্যবসায়ীরা জানান, চাহিদার তুলনায় আমদানি বেশি হওয়ায় দাম কম আর বেড়েছে পরিবহন ভাড়া। চিটাং, সিলেট, ঢাকা মাল বিক্রি করি, ওখানে স্থানীয় মালের আমদানি। আমদানির জন্য আমাদের এখানে মাল এখানে দাম হয় না। গাড়ি ভাড়া অনেক বেশি, যে জন্য আমাদেরও যেভাবে কিনতে হয় আর ওইভাবে বিক্রি করতে হয়। বাজার সংশ্লিষ্টরা বলছেন, প্রতিদিন এখান থেকে 5 থেকে 600 মেট্রিক টন টমেটো ট্রাকে বিভিন্ন স্থানে পাঠানো হয়। এখান থেকে প্রতিদিন 50 থেকে 60 ট্রাক টমেটো দেশের বিভিন্ন জায়গায় যায়। জেলা কৃষি কর্মকর্তা জানালেন, টমেটোর ফলন গত বছরের তুলনায় এবার বেশ ভালো। 1 হেক্টর জমি থেকে 40 থেকে 70 টন পর্যন্ত ফলন পাওয়া যায় এবং যারা যত দেরিতে এই ফসলটা আনতে পারেন তত তার বেশি লাভ থাকে। দিনাজপুরে এবার 3000 হেক্টর জমিতে টমেটোর আবাদ হয়েছে। গত বছর ছিল 2800 হেক্টর। সময় সংবাদ, দিনাজপুর। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক ভিন্নতর ব্যবহারের মাধ্যমে অসহায় ও প্রতিবন্ধী মানুষের সেবা করে যাচ্ছেন সিরাজগঞ্জের শাহজাদপুরের মামুন বিশ্বাস।
দেশের যে কোনো প্রান্তে অসহায় মানুষের খবর পেলেই ছুটে যান মামুন। তাদের তথ্য ছবি সংগ্রহ করে ফেসবুকের মাধ্যমে জানিয়ে দেন সবাইকে। আরতি রাখেন মানবিক সাহায্যের। তার এই আহ্বানে দেশ বিদেশের অনেকেই আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। এতে উপকৃত হচ্ছেন অনেক দরিদ্র, অসহায় ও প্রতিবন্ধী মানুষ। বিস্তারিত জানাচ্ছেন রিঙ্কু কুণ্ডু, ক্যামেরায় ছিলেন অমৃত সেন। পেটে টিউমার হওয়ায় সাজাদপুরের 6 বছরের শিশু ফাতেমার পেট অস্বাভাবিকভাবে ফুলে যায়। মামুন বিশ্বাস জানার পর তিনি মেয়েটির তথ্য ও ছবি ফেসবুকে পোস্ট করে সাহায্যের আবেদন জানান। মামুনের আবেদনে সাড়া দিয়ে অনেকেই আর্থিক সাহায্য পাঠায় তার কাছে। সেই অর্থ দিয়ে অস্ত্রোপচার করে ফাতেমার পেট থেকে টিউমার অপসারণ করা হয়। ফেসবুকের মাধ্যমে এরকম অনেক অসহায় প্রতিবন্ধী মানুষের জন্য অর্থ সংগ্রহ করেন তিনি। আর সহায়তার জন্য পাঠানো অর্থের পরিমাণ সততার সাথে ফেসবুকে জানিয়ে দেন মামুন। অনেকের ঘর নাই, তাদের ঘর তৈরি করে দেয়। অনেক ছাত্র আছে যারা ভর্তি হতে পারে না কিংবা ফিল আপ করতে পারে না, তাদের কিন্তু আমরা আর্থিক অনুদান দিই। আসলে ফেসবুকের ভালো দিকটা যদি আমরা ব্যবহার করি, মানে অসহায় মানুষ কিংবা বিভিন্ন সমস্যা হলে তুলে ধরি, অবশ্যই কারো না কারো নজরে আসবে এবং এই বিষয়টা কিন্তু দ্রুত সমাধান হবে। তার এমন পদক্ষেপকে সাধুবাদ জানান এলাকাবাসী। উপকৃত দরিদ্র মানুষও কৃতজ্ঞতা প্রকাশ করেন তার প্রতি। ফাতেমার পেট এত বড় হয়ে গেল যে ওনাকে চিকিৎসা করা লাগবে। হঠাৎ করে একদিন মামুন ভাই তাকে দেখার পর মামুন ভাই তার ছবি নিয়ে ফেসবুকে ছাড়ে। ফেসবুকে ছাড়ার পর প্রায় 1.5 লক্ষ টাকার মতো অনেকে সাহায্য করে। মামুন বিশ্বাস ফেসবুকের মাধ্যমে যে নতুন এক জাগরণ সৃষ্টি করেছেন আমাদের সমাজে, এটা আমাদের সারা বাংলাদেশের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে। ফুয়েল গাড়িটা মামুন ভাই দিছে, ৭৪,০০০ টাকাও দিছে মামুন ভাই ফেসবুকের মাধ্যমে তুলে। মানবিক এই কাজে মামুনকে সার্বিক সহায়তা দেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। অনেক ব্যস্ততার কারণে হয়তো ছোটখাটো বিষয়গুলি হচ্ছে আমাদের নজর এড়িয়ে যায়। তো মামুন বিশ্বাস যখন এই ধরনের কোনো একটি বিষয়ে আমাদের নজরে নিয়ে আসে, তখন কিন্তু আমরা একটি ফলো আপ করা শুরু করি। ফেসবুকের মাধ্যমে মামুন বিশ্বাস 20 জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার, 24 জন দুস্থ রোগীকে চিকিৎসা সেবা ও নগদ প্রায় 25 লাখ টাকা দিয়ে অসহায় মানুষকে সহায়তা করেছেন। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। শিশু কিশোরদের বই পড়ায় উৎসাহিত করতে বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ সরকারি মাধ্যমিক স্কুলে শুরু হয়েছে 3 দিন ব্যাপী বইমেলা। সকালে স্কুল প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ জিয়াউল হক। কৈশোর তারুণ্যের বই এই আয়োজনে এই বইমেলায় দেশের প্রথম সারির 10টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। শ্রেণীকক্ষের পাশে বইমেলার আয়োজনে খুশি শিক্ষার্থী। কিশোর ও তরুণদের বই পড়ার প্রতি আগ্রহী করে তোলার জন্য বিভিন্ন স্কুলে এই মেলার আয়োজন করা হচ্ছে বলে জানালেন আয়োজকরা। শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শুরু হওয়া মেলা চলবে 24 এপ্রিল পর্যন্ত। এরপর 25 থেকে 27 এপ্রিল পর্যন্ত সরকারি বালিকা বিদ্যালয়ে বইমেলা শুরু হবে। দেশের বাইরের খবর। আফগানিস্তানের উত্তরাঞ্চলে একটি সামরিক ঘাঁটিতে হামলায় নিহতের সংখ্যা বেড়ে 140 জনে দাঁড়িয়েছে। এতে বহু সেনা আহত হয় বলেও জানায় গণমাধ্যম। হতাহতদের অধিকাংশই আফগান সামরিক বাহিনীর সদস্য। শুক্রবার সেনাদের পোশাক পরে হামলা চালানো হয়। এর মধ্যে হামলার দায় স্বীকার করেছে তালেবান। শুক্রবার জুমার নামাজের পরপরই মাজারি শরীফ শহরের মসজিদের কাছে এই সেনাঘাঁটিতে হামলা চালায় জঙ্গিদের সংঘবদ্ধ একটি দল। সেনাদের পোশাক পরে 2টি সামরিক যান নিয়ে হামলাকারীরা ঘাঁটির ভেতরে ঢুকে পড়ে বলে জানায় আফগান প্রতিরক্ষা দপ্তর। তাদের এলোপাতাড়ি গুলি ও আত্মঘাতী বোমা হামলায় মাটিতে লুটিয়ে পড়েন অনেক সেনা সদস্য। শুক্রবারের এই হামলায় 10 সশস্ত্র হামলাকারী অংশ নেয় বলে জানায় কর্তৃপক্ষ, যাদের 7 জন সামরিক বাহিনীর পাল্টা গুলিতে নিহত ও আত্মঘাতী বিস্ফোরণে 2 জনের মৃত্যু হয়। অপর একজনকে আটক করে সেনাবাহিনী। তালেবান জঙ্গিদের এই হামলার সময় মার্কিন নেতৃত্বাধীন সামরিক বাহিনীর বিদেশি সেনারাও সেখানে দায়িত্বরত ছিলেন বলে জানায় গণমাধ্যম। এই ঘটনার পর পুরো এলাকায় সেনা মোতায়েনের পাশাপাশি নিরাপত্তা বহুগুণে বাড়ানো হয়। প্রথমে বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পাই, এরপর কিছু বুঝে ওঠার আগেই মুহুর্মুহু গোলাগুলি শুরু হয়। এদিকে গত সপ্তাহে নানগরহার প্রদেশে শক্তিশালী মার্কিন বোমা হামলায় ক্ষতিগ্রস্ত এলাকার ছবি প্রথমবারের মতো প্রকাশ করেছে আফগানিস্তানের একটি টেলিভিশন। ওই পাহাড়ি এলাকায় আইএসের গোপন আস্তানার পাশাপাশি সুড়ঙ্গের ভেতরে জঙ্গিদের পরিচালিত কারাগারও ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। বর্তমানে এলাকাটি আফগান সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। এই অঞ্চলে পরিকল্পনা অনুযায়ী আমাদের অভিযান চলছে। মার্কিন হামলায় দায়েশের বেশ কিছু আস্তানা ধ্বংস হয়ে গেছে। এছাড়া আশেপাশে কিছু ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক জঙ্গির মৃতদেহ মাটিতে পড়ে আছে, সেগুলো সরানোর কাজ চলছে।
গত 13 এপ্রিল যুক্তরাষ্ট্রের মাদার অব অল বোম্ব নামের শক্তিশালী ওই হামলায় শতাধিক আইএস জঙ্গির মৃত্যুর খবর প্রকাশিত হয় গণমাধ্যমে, যাদের মধ্যে বেশ কয়েকজন বিদেশি নাগরিকও রয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে আজ আবারও মাঠে নামছে সানরাইজার্স হায়দ্রাবাদ। পুনের মাঠে স্বাগতিক রাইজিং পুনে সুপার জায়ান্টের বিপক্ষে খেলবে মুস্তাফিজের দল। এই ম্যাচে হায়দ্রাবাদের সেরা একাদশে নাও দেখা যেতে পারে টাইগার কাটার মাস্টারকে। আজ বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে 4:30টায়। গেলবার সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে নজর কাড়া পারফরমেন্স করা মুস্তাফিজ এবার শুরু থেকেই দলের সেরা একাদশে অপাঙ্ক্তেয় হয়ে রয়েছেন। এই মৌসুমে মাত্র একটি ম্যাচই তিনি খেলেছেন সানরাইজার্সের জার্সি গায়ে। এই ম্যাচে হেনরি ক্রেসের সেরা একাদশে জায়গা না পেলে কেবল খেলার সম্ভাবনা রয়েছে কাটার মাস্টারের। পুনের বিপক্ষে মাঠে নামার আগে নিজেদের মাঠের বাইরে গিয়ে এই মৌসুমে প্রথম অ্যাওয়ে ম্যাচ জিততে মরিয়া ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। 6 ম্যাচে 4 জয়ে 8 পয়েন্ট নিয়ে টেবিলের 3 নম্বরে রয়েছে তারা। দুপুরের সময়ে এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। হঠাৎ পাহাড়ি ঢল আর অতি বৃষ্টিতে সুনামগঞ্জের হাওর রক্ষা বাঁধগুলো ঝুঁকিতে তলিয়ে যাচ্ছে বোরো ফসল, সংস্কারে অনিয়মের অভিযোগ। জলবায়ু পরিবর্তনের বহুমুখী প্রতিক্রিয়ায় ক্ষতিগ্রস্ত নদীমাতৃক বাংলাদেশ। পরিবেশের ভারসাম্য বজায় রেখে করতে হবে উন্নয়ন পরিকল্পনা, পরামর্শ পরিবেশবিদদের। পেনশনভোগী শিক্ষকদের জীবনের শেষ আর্থিক সম্বলটুকু পেতে শেষ নেই ভোগান্তির। প্রশাসনিক জটিলতার পাশাপাশি দুর্নীতির অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস মন্ত্রীর। চট্টগ্রামের আউটার স্টেডিয়াম সুইমিং কমপ্লেক্স নির্মাণের উপযুক্ত নয় মত নগর পরিকল্পনাবিদদের। পাল্টাপাল্টি অবস্থানের সাবেক ও বর্তমান মেয়র। মুক্তিযুদ্ধে অবদানের জন্য লাকিয়া আখন্দের প্রতি রাষ্ট্রীয় সম্মান। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা শেষে নেওয়া হয়েছে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে। এই ছিল দুপুরের সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়।